কিছু ভালো অভ্যাস তৈরি করতে আমাদেরকে অনেকটা সময় দিতে হয়, অথচ সেগুলো হারাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আগে আমি খুব ভোরে উঠেই কিন্তু সংসারের সব কাজ সেরে ফেলতাম, কিন্তু মা হওয়ার পর জীবনযাত্রাটা অনেকটাই বদলে গেছে। বিশেষ করে মুগ্ধর এই গরমের লম্বা ছুটিটাতে না, আমি যেন একদম সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা হারিয়েই ফেলেছি। তাই কিছুদিন ধরেই চেষ্টা করছি আবার সেই সকালের দিকে ওঠার, কিন্তু কিছুতেই অভ্যাসটা তৈরি করতে পারছি না। ছেলে মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতেই আমি সকালবেলায় উঠে সব কাজবাজগুলো সেরে রাখার চেষ্টা করি। এতে ওদেরও কষ্টটা কম হয়, আমারও অনেকটা সুবিধা হয়। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার মহাদেবকে প্রণাম করে সারা দিনটা শুরু করার চেষ্টা করি। যেহেতু ঘুম থেকে উঠতে একটুখানি দেরি করে ফেলেছি আর মুগ্ধেরও স্কুল রয়েছে, তাই একদম হাতে কাজ বাঁধিয়ে নিয়ে সকালবেলা বেরিয়েছি। প্রথমে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম, ওগুলো কাঁচা হতে হতে আমি দাঁতটা ব্রাশ করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। একজন মা হিসেবে কখনোই কোনো ত্রুটি রাখার চেষ্টা করি না, কিন্তু কিছু কিছু দিন জানো তো মাতৃত্ব হিসেবে আমার অভিশাপের মতো কেটে যায়। আজকেও ঠিক সেরকম একটা দিন ছিল। সকালটা শুরু হয়েছে খুবই শান্তশিষ্ট পরিবেশ দিয়ে, ছেলে মেয়ে ঘুমোচ্ছে, আমিও ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো কাজবাজগুলো সারছি। এইদিকে আমার ঘর ঝাড় দিতে দিতেই আমার মেয়ে উঠে গেছে, তাই রুমের সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ ছেলেকে উঠোতে হবে, ওরও স্কুলের টাইম হয়ে এসেছে। যশিতা ঘুম থেকে উঠলে আমার খুব একটা চাপ হয় না, কারণ ও লক্ষ্মী মেয়ের মতোই থাকে, আমার হাতে হাতে সবটা করে বা বোঝার চেষ্টা করে। কিন্তু মুগ্ধ উঠে গেলে না পুরো একদম লঙ্কা কণ্ড বাঁধিয়ে দেয়, প্রচুর চেৎকার চেঁচামেচি এখনও করে। আর ঘুম থেকে উঠলে ওকে আধা ঘন্টার মতো কোলে নিয়ে আমাকে ঘুরতে হয়। এখনও 5 বছর হয়ে গেছে তাও। দেখেছো তো, ও উঠেছে, ওর সঙ্গে একটুখানি কথা বলছি, এতেই ও খুশি। ওই বিছানায় থেকে ওর দাদাকে আরও ডাকছে। কিন্তু মুগ্ধ উঠে গেলে কিন্তু এটার কোনোটাই হতো না, না হতো কাজ আর না হতো পরে যশিতাকে ধরা, প্রথমে ওকেই ধরতে হবে। আর যশিতা জানো তো, অনেকেই বলে বাড়ির বাচ্চারা যদি পিঠাপিঠি হয় ছোট বাচ্চার উপর দরদটা বেশি হয় আর বড়দের উপরে অবহেলা শুরু হয়। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম জানো তো, এটা পুরোপুরিই ভুল। বড়দের আরও প্যাম্পারটা বেড়ে যায়, ছোটরাই বরঞ্চ আরও বুঝে নেয় যে আমি পরে এসেছি, তাই আমারটা আমাকে বুঝেই চলতে হবে। ঠিক আমার ঘরে যেটা আর কি হয় আমি সেটাই বললাম। এই যেমন ঘরটা মুছে যশিতাকে একটুখানি কোলে নিয়ে ফ্রেশ বানাতে বানাতেই মুগ্ধকে উঠিয়েছি, স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়েছি। ওর আজকের বায়না ঘরে কিছুই খাবে না, তাই কিছু বানানো হয়নি। এনেছে বাইরে থেকে ধোচা আর ভাজি, দুটোই ভীষণ আনহেলদি খাবার, কিন্তু ওই মাঝে মাঝে যখন প্রচুর আবদার করে তখন এনে দেই। তবে ও জানো তো এই খাবারটা খুব বেশি খায় না, পরিমাণে খুবই অল্প খায়, কিন্তু মাঝে মাঝে ওর মন চায় যে ও বাইরে থেকে ভাজি ধোচা এগুলো খাবে। তো আজকে সকালবেলার টিফিন আমাদের সবার এইগুলোই ছিল। মুগ্ধর এখন হাফ ডে স্কুল, এখনও ফুল ডে শুরু হয়নি, 8:30 থেকে 12:30 অবধি স্কুল, তাই ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমরা মা মেয়ে দুজনে আজকে টুইন করেছি। চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। এবার জামা কাপড়গুলো মেলে নিচে গিয়ে পুজো করব। ফুলটা আজকে তুলে আছে, ওর বাবা তুলে রেখে গিয়েছে। এখনও যেহেতু সকাল আর পরিবেশটা আজকে জানো তো পুরোই একটু কেমন যেন বাতাস নেই, রোদ নেই, একটা আলাদা রকমের গরম দিচ্ছিল, ভাবসা গরম যাকে বলে, অসহ্য লাগছে, কাজ বাজ করতে কষ্ট হচ্ছে ভীষণ। কিন্তু কি আর করা যাবে, তাই মেয়েকে নিয়ে আজকে উপরে এলাম। ওকে নিয়ে সাধারণত আমি এত রোদ্রে উপরে আসি না, কিন্তু আজকে যেহেতু রোদটা কম ছিল তাই মা মেয়ে দুজনে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর যশিতা জানো তো এখন থেকেই আমার প্রত্যেকটা কাজেই ভীষণ রকম হেল্প করে। আর ছোটোবেলা থেকেই দেখছি ও এলোমেলো জিনিসগুলো একটু কমই করে, কারণ গুছিয়ে রাখে। আর আমি যেভাবে কাজগুলো করি দেখি হুবহু আমাকে কপি করে। জামা কাপড় আমাকে হাতে হাতে দিয়েছিল, যখনই শেষ হয়ে গেছে বলছে নাই আর নেই, চলো চলো এবার নিচে যাই। ওরও একটু গরম লাগছে, তাই ওরও তাড়াহুড়ো বেঁধে গেছে নিচে যাওয়ার জন্য। এবার পুজোটা করে নেব, কারণ পুজোটা হলেই সকালবেলায় মনে হবে কাজগুলো এবার বোধহয় হয়েছে, আর না হলে মনে হচ্ছিল না যে দিনটা মনে হয় শুরুই হয়েছে। কারণ পুজো না করলে আমার ঘরের মধ্যে আমার কেমন যেন দিনটা শুরুই হতে চায় না। আর যশিতার জানো তো সব থেকে আমার মতোই পছন্দের কাজ হচ্ছে পুজো করা। বসে বসে একটুখানি নকুলদানা খাওয়া, মায়ের হাতে হাতে পুজোর ফুলগুলো তুলে দেওয়া, এগুলো দেখে ও ভীষণ রকম খুশি হয় আর আনন্দ পায়।
এখন আবার আমার একটা বড় আর সব থেকে পছন্দের কাজ হয়েছে কি জানো তো, এই যে এইখানে কিছুটা পুজোর ফুল বাঁচিয়ে রেখে সুন্দর করে থালাটা সাজিয়ে একটা সম্বারানি ধরিয়ে দেওয়া, আর পুরো ঘরটা যেন আলাদা রকম একটা পজিটিভিটি এনার্জি দেয়। গাছপালার মাঝেও বুদ্ধদেব শান্ত হয়ে বসে রয়েছে, আর সেখান থেকে সুগন্ধযুক্ত একটা ধোঁয়া, সামনে একটু ফুল দিয়ে সাজানো, এই পরিবেশটা মানে আলাদা রকম একটা মনের শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। আমার ঘরের সব থেকে অপছন্দের জায়গা ছিল ওইটা, এখন সব থেকে পছন্দের জায়গা হয়েছে আমার এখন ওই বুদ্ধদেবের ওই জায়গাটা। সেই সকালবেলায় ঘুম থেকে উঠেই হাতে হাতে তো প্রচুর কাজ করে দিয়েছে আমার যোশিতা। এবার একটুখানি ফিডারে দুধ ভরে দিয়েছে ওনাকে, উনি সারা ঘর ভরে ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দুধটা শেষ করবে। ততক্ষণে আমি রান্নাবান্নার কাজে শুরু করে দিয়েছি। ভাত তুলে দিয়েছি, এবার ফ্রিজ থেকে মাছটা বের করে বরফটা কাটাতে দেবো। আর একটার পর একটা কাজ করতে করতে আমি এত বড় একটা ভুল কাজ করে ফেলেছি। হঠাৎ করেই মনে পড়লো সকালবেলায় আমি দরজা খুলতে না খুলতেই আমার ঘরের সামনে কিন্তু জানালার কাছে এসে একবার ঘুরে গেছে, কিন্তু আমি বেমালুম তা গেছি ভুলে। মাছগুলো ভিজিয়ে ওই যে সকালবেলায় টিফিন খাওয়ার পরে যে থালা বাসনগুলো পড়েছে সেগুলো মাজতে মাজতে দেখছি প্রচুর চেঁচামেচি কিচিরমিচির করছে। তখনই হঠাৎ করে আমার মনে পড়লো আজকে তো ওদেরকে খাবার দেওয়া হয়নি, কারণ প্রতিদিনই ওই যখন জামা কাপড় মেলতে যাই তখন দিয়ে আসি। আজকে যেহেতু রসিতাকে নিয়ে গিয়েছিলাম না, ও তাড়াহুড়ো করলো আর আমিও ভুলে গিয়ে ওদেরকে খাবারটা দিতে ভুলে গেছি। কি দুপুরে রোদটা উঠেছে, সেই তার মধ্যে আবার দৌড়ে গিয়ে আমি খাবার দিয়ে এলাম। জলটা ওদের সবসময় রাখাই থাকে ওই কর্নারে, আমার যেখানে ট্যাঙ্কটা থাকে সেখানে। এবার নিজেও একটুখানি ঠান্ডা জল খেয়ে একটুখানি বসে তারপর চিন্তা ভাবনা করব কিভাবে কোনটার পর কোনটা রান্না করব। ভাবছি শোল মাছগুলোকে ঝোল দেবো আর ছেলে মেয়ের জন্য একটু ঝাল ছাড়া সয়াবিন আলুর তরকারি করব। ভাতটা তুলে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। এবার রান্নাটা আমি কোনটার কাজ কোনটা আগে পরে করব সেটা না এই সময়টুকু একটুখানি বসে নিজের সঙ্গে একটু সময় কাটাই আর ওই চিন্তাটাও করি। কিন্তু এই বসাটাই মাঝে মাঝে আমার কাল হয়ে যায় জানো তো। যখনই দেখে মা বসেছে ব্যাস ওই যে পিছনটা এমনভাবে ধরবে, তখন আর এই পিছন ছেড়ে আমার উঠে সমস্ত কাজবাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। এই দেখো না, প্রথম এসে দাঁড়িয়েছে, মানে হঠাৎ করে এসেই আমার কোলে উঠে চাপবে না, প্রথমে আমার মনটা বুঝবে। এসে আমার কাছে একটুখানি দাঁড়িয়েছে, এবার একটু হাত দেখাচ্ছে কোথায় ব্যথা পেয়েছে, এই করে টোরে একটু পরে আমাকে ঠেলবে, চলো বেডরুমে চলো, ও এখন বেডশিট করবে, শোবে, ঘুমোবে। আর এই টাইমটাতেও ঘুমোলে দুপুরটা একদমই ঘুমোতে চায় না, তাই এই সময়টাতে অনেক সময় ইচ্ছা করেও বসি না। কষ্ট হয়ে গেলে ওই কাজবাজগুলো একবারে করে তারপর ওকে নিয়ে বসি। এতক্ষণ কিন্তু দিব্যি একা একা খেলে বেড়াচ্ছিল, যখনই দেখেছে মা ওই তো বসেছে ছুটতে এসে একদম গার সঙ্গে চাপটে ধরেছে। অনেকটা বুঝিয়ে সুজিয়ে নামিয়েছি, একটা আবার আম কেটে দিলাম, আমটা খাচ্ছে। আমটা বেশ ভালো মিষ্টি ছিল আর আম ভালোই খায়, তার জন্যই বসে বসে আম খাচ্ছে। খানিকক্ষণ টাম খেয়ে যখন ওকে জিজ্ঞাসা করলাম কেমন ছিল, নাকে মুখের এমন এক্সপ্রেশন দিল ওই দেখো এরকম নাকি আমটা ছিল। চলো, ও আবার ওর মতো দুষ্টুমি খেলা একা একা করা শুরু করে দিয়েছে। এবার এই সুযোগে আমি রান্নাটা সেরে ফেলি। কালকেই আমি কিছু ধনে আর জিরে একটুখানি শুকনো খোলায় টেলে রেখেছিলাম, কিন্তু গুঁড়ো করা হয়নি, সেটাই গুঁড়ো করে নিলাম। আর দেখলাম ফ্রিজে আদা রসুনের পেস্টটা একদমই হয়ে গেছে, সেটাও খানিকটা করে নিলাম। এবার সপ্তাহখানিক সুন্দরভাবে আমার চলে যাবে। আর এর মাঝে বসে বসে জানো তো ওই রান্নার কিন্তু আমি প্ল্যানটাও চেঞ্জ করে ফেলেছি। এটাই আমি করি, তাড়াহুড়ো করে সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা ভাবি যে এটা রান্না করব, কিন্তু এই সময়টাতে একটু বসলে তখন ওই শরীরে আলাদা রকম একটা এনার্জি, মুড চেঞ্জ হয়ে যায়, তখন আমি রান্নাটা আবার চেঞ্জ করে ফেলি। ছেলে মেয়ের জন্য সয়াবিন আলুই করব, তার জন্য আলুটা কেটে নিচ্ছি। কিন্তু ওই কিছুটা গাঁঠি কচু দেখলাম পড়ে রয়েছে, আর গতকালকে বৃহস্পতিবার মাছটাও বেশ খানিকটা রয়েছে, তাই ভাবলাম যে কিছুটা মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারিটা করে ফেলি, আর কিছুটা মাছ ভাবছি বাটিতে একটুখানি সিদ্ধ দেব, যেহেতু শোল মাছ সিদ্ধটা আমার ভীষণ পছন্দের, আর বরের হচ্ছে গাঁঠি কচুটা খুবই মানে পছন্দের একটা খাবার, তাই ভাবলাম সবার পছন্দের খাবারই আজকে রান্না করে ফেলি। ওইদিকে আমি সয়াবিন আলুটাকে রেডি করে নিয়েছি, ভাতটা এখনও হচ্ছে, আর গাঁঠি কচুগুলো সিদ্ধ বসিয়েছি। এইদিকে আমি ওই কিছুটা মাছ যেগুলো গাঁঠি কচুতে দেবো সেগুলো আলাদা করে রেখে 3 পিস মাছ আমি নিয়েছি, সেগুলোকে আবার ছোট ছোট করে টুকরো করে নিলাম, কারণ এগুলো বাটিতে ভাপা দেবো, শিলনোড়ায় মশলাটাকে বাটবো।
এইদিকে রান্নার অর্ধেকটা কাজ গুছাতে গুছাতে জসিতা আমার কোলে উঠে পড়েছে, যেটা ও সবসময়ই করে, নিজের মতো করে খেলা করে। যখন একটু বোর ফিল করে তখন আবার আমার কাছে চলে আসে। তারপর ওকে কোলে নিয়ে আমার সব কাজগুলো করতে হয়। আর এর মাঝে যে কখন 12:30 বেজে গেছে দেখি ছেলেও ঘরে এসেছে, তাই একটুখানি তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করছিলাম। বাবা যেহেতু ঘরে এসেছে তাই ভাবলাম ওর বাবা থাকতে থাকতে আমার হাতের যে কাজগুলো রয়েছে সেগুলো আমি একটু তাড়াহুড়ো করে ফেলি। কিন্তু আমার এই ভাবনাটাই যে এত বড় বিপদ ডেকে আনবে সেটা আমি বুঝতে পারিনি। আসলে একা হাতে বাচ্চা মানুষ করাই অনেকটা সুবিধার, আমি যেটা মনে করি। এইদিকে আমি গাঁঠি কচুগুলোকে বাঁধছিলাম, হঠাৎ করে জসিতার কান্না। দৌড়ে যেতে যেতে দেখি এই দেখো মেয়ের অবস্থাটা কি হয়েছে। আর এটা দেখে আমি যে কি করব সেটা নিজেই কিছুক্ষণের জন্য বুঝতে পারছিলাম না। দেখেছো তো, ওই দরজায় নাকি দৌড় মারতে গিয়ে পড়ে গিয়ে এভাবে কপালটাকে ফাটিয়েছে। পুরো সঙ্গে সঙ্গে পুরো ফুলে একদম আলু হয়ে গেছে। বরফ দেব না নিজে কান্না করব না ওর কান্না থামাবো, সে যে কি কাণ্ড। আর এই পরিস্থিতিটা শুধু একটা মাই বুঝতে পারবে। সকাল থেকে মা মেয়ে কাজ করছিলাম, ওকে দেখে রাখারও যে আমার মাথায় একটা আমার সবসময় চলছিল, ওর কখনো কোনো বিপদ না ঘটিয়ে ফেলে, ঠিক তেমন ধাপে ধাপে কাজগুলোও করছিলাম। কিন্তু কিছুক্ষণের জন্য মনটা যখনই ওর উপর থেকে সরিয়েছি তখনই বিপদটা ঘটল। আসলে এই অবস্থাতে এখন রান্না করার মন তো থাক দূরের কথা, কিছুক্ষণ মনে হচ্ছিল যেন সারা দিনটাই মেয়েকে এইভাবে নিয়ে কাটিয়ে দিই। কিন্তু যদি আমার এটা সম্ভব হতো যে আমার রান্নাটা আর করাই লাগবে না আজকে দিনের জন্য, তাহলে আমি সত্যিই করতাম। কিন্তু ওই যে বললাম, এই সময়টাতে সব থেকে বেশি অভিশাপের মতো আমার লাগে আর অসহায় লাগে। কারণ এই পরিস্থিতিতেও আমাকে রান্নাটা করতেই হবে, কারণ রান্নাটা এমন একটা অবস্থাতে রেখেছি পুরো অর্ধেক। ওই রান্নাটা আমি না করলে বা ওই কাজটা আমি না করলে কেউ করার নেই। তাছাড়াও ছেলে মেয়ের খাওয়ার তো ব্যাপার রয়েছে, বলো, ওদেরকে খাওয়াতে হবে, ওদের রান্নাটা সবে বসিয়েছি। তাই ওকে কোলে নিয়ে আবার আমার ওই মন খারাপ নিয়েই কাজটা করতে হচ্ছে। আর এই পরিস্থিতিটা কাটানোর পরেও কিছু লোক যখন এসে একটুখানি জ্ঞান দেয় বা একটু যাকে বলে উপরি দরদ দেখায়, ঠিক তখন আসলে ওই সিচুয়েশনটায় না নিজেকে ভীষণ হাসির পাত্র মনে হয়। আমি মাঝে মাঝে কষ্ট পেতাম, কিন্তু এখন অনেকটা হাসি। কারণ এই মানুষগুলোর যখন আমার প্রয়োজন ছিল সেই মানুষগুলো এখন আমার পাশে নেই, কিন্তু খানিকের নিজেদের সুবিধায় নিজেদের স্বার্থের জন্য তখন ওই আমার ছেলে মেয়েকে একটু আদর করা বা আমাকে দুটো মিষ্টি কথা শোনানো, ওইগুলোতে আমি আগে ভুললেও এখন আর খুব বেশি ভুলি না। আর তাদের উপরও আমার খুব বেশি কখনো রাগ অভিমান এগুলো হয় না, কারণ সময় আর পরিস্থিতি আমাকে এমনভাবে এখন শক্ত করেছে আর শিখিয়েছে, কারো উপর আমি কোনো এখন আশাও করি না আর কাউকে আমি কোনো আশ্বাসও দিই না। শুধু ছেলে মেয়েকে ভালো রাখতে হবে, নিজে ভালো থাকতে হবে, আমি এতটুকুই বুঝি। যদি এতে আমাকে কেউ স্বার্থপর বলে, হ্যাঁ আমি স্বার্থপর। যদি কেউ খারাপ বলে, হ্যাঁ আমি খারাপ। এতটুকুই তো, এর বেশি তো কিছু বলবে না। কারণ যার সিচুয়েশানটা যেমন শুধু সেই জানে যে সে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে বা কাটিয়েছে। এই পরিস্থিতিটা আর কেউ বুঝবে না। সে যাই হোক, দুপুরবেলা থেকেই মনটা এমন খারাপ ছিল, রান্না বাড়ায় তো কোনো মন ছিলই না। কিন্তু ওই যে বললাম, এগুলো তো আমাকেই করতে হবে, তাই ধাপে ধাপে আবার প্রত্যেকটা কাজই করে ফেললাম। কিন্তু এর মাঝেই ছেলে আবার না খেয়ে পড়েছে ঘুমিয়ে। কি বলবো, যার জন্য এত কষ্ট করে তাড়াহুড়ো করে করছিলাম রান্না, সেই স্কুল থেকে এত ক্লান্ত হয়ে ফিরেছে, এসে ঘুমিয়ে পড়েছে না খেয়ে। তাই আজকে মনে হয় না খাবারটা আর আমার গলা দিয়ে নামবে যতক্ষণ না ছেলে মেয়ে পেট ভরে খাচ্ছে। সারাদিনে যাই করি না করি, যদি দিন শেষে দেখি ছেলে মেয়ে ভালো আছে বা ওদেরকে ঠিকমতো খেয়াল রেখে সারাদিনটা কাটাতে পেরেছি, এর থেকে আমার কাছে আর বড় পাওনা সেদিন আর থাকে না। কিন্তু কি আর করব, চেষ্টা করি, কিন্তু সব সময় হয় না, সব সময় সময়ের সঙ্গে সাথ দিয়ে পারি না। তাই এখানে একটুখানি কিছুক্ষণের জন্য মনটা খারাপ করে দাঁড়িয়েই ছিলাম। তারপর মনে পড়লো ছেলের পায়ের নখগুলো ভীষণ বড় হয়েছে, আর ওই ঘুমন্ত অবস্থাতে নখ না কাটলে না ও কখনো নখগুলো ঠিকঠাক করে কাটতেই দেয় না। তাই যখন জসিতা মুগ্ধ ঘুমোয় ঠিক তখনই ওদের হাতে পায়ে নখ বড় হলে আমি এভাবেই কেটে দিই। আর ব্লেড দিয়ে আমি ছোটোবেলা থেকেই কাটি, এটাই আমার বেশি কমফোর্টেবল মনে হয়। হাতে পায়ের নখগুলো কাটা হয়ে গেছে, চলো এবার এচিটা একটু ছেড়ে দিই, কারণ দেখলাম ঘেমে গেছে পুরো, কারণ দুপুরবেলায় তো অনেকটা গরম পড়েছে। এবার পুটুরানিকে খাইয়ে নিজেও খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করব। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি, যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।